जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्रयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। श्री शारदा नारी जागरण जमशेदपुर सबाइके आमार श्रद्धापूर्वक नमस्कार जानाচ্ছি। खूब ভালো वैदिक चैंटिंग করলেন ও ছোট মেয়ে আর সুগতা চক্রবর্তী দিদি আমাদের বিষয়ে বললেন। তারপরে খুব ভালো আপনার একটা সংগঠন করে একটা মায়ের কাজ ঠাকুরের কাজ করছেন, খুব ভালো। যখন আমি এই অনুষ্ঠানে এসেছিলাম জমশেদপুরে, তো আমাদের সীমা দিদি আমাকে পরিচিত হলো। তারপরে আমাকে কয়েকদিন থেকে জিজ্ঞেস করছিল মহারাজ কিছু বলুন বলে। ঠিক আছে, এবার আজকে সুযোগ হলো, খুব ভালো। এবার মায়ের জীবনে আমরা এটা কোনো লেকচার নেই, একটা মায়ের উপর একটা ধ্যান বলতে পারি, লীলা ধ্যান। তো আমরা খুব ছোট লোক, মায়ের উপর কিছু বলতে গেলে কিছু জানতে গেলে তাও আমি চেষ্টা করি যত পারবো। এবার আমার বিষয় হচ্ছে মায়ের মাধুর্য জীবনের শৈলী। এবার আমি মায়ের জীবন বিভিন্ন, আমি বাংলা আর একটু ইংরেজি দিয়ে বলবো মাঝে মাঝে, কেন আমি কয়েকটা ওয়ার্ড কয়েকটা পদগুলো আমি ঠিক ঠিক বাংলাতে বলতে পারবো না, আমি মাঝে মাঝে ইংলিশ আর হিন্দি চেষ্টা করব, ঠিক আছে? তো আমি কয়েকটা ভাগ করেছি, যেমন শ্রী মায়ের আমরা বলি জগৎ জননী, ইউনিভার্সাল মাদারহুড। তো আমরা কেন মাকে ইউনিভার্সাল মাদারহুড বলবো? আমরা যদি মায়ের জীবনে দেখলে কয়েকটা ঘটনা, যেমন মা বললেন শারদানন্দ শরৎ আর তারপরে আমজদ দু একই আমার জন, মানে মায়ের কাছে সব ছেলে একই, ভালো হোক মন্দ হোক মায়ের কাছে একই। তারপরে আমরা দেখেছি ওই বিনোদ বিহারী যে মদ খেয়ে মা কাছে এসে উদ্বোধনে ওই গান করলেন আর বললেন মা দর্শন দাও দর্শন দাও। তো কি মা তো জগৎ জননী দরকার ছিল না, তাও উনি ওই সময় ওই জানালাটা খুলে ওনাকে দর্শন দিলেন। আর তারপরে আমরা দেখেছি নিবেদিতা যেমন উনি অন্য দেশের স্ত্রী, ওই সময় সমাজে ওই অর্থোডক্সের ব্রাহ্মণ ফ্যামিলিতে অন্য দেশ কিংবা অন্য স্ত্রীদেরকে কাছে যাওয়ারও নিষেধ ছিল, তাও মা সবাইকে নিজে মেয়ে মতো নিয়ে কিভাবে ভালোবাসা করে, কিভাবে ওনাকে দেখলেন। তারপরে একটা মানে আনটাচেবল লেডিকে মা কিভাবে কাছে নিয়ে এসে ওনার নিজের ভালোবাসা, তারপরে ওনাকে কিভাবে দেখলেন ওটা আমরা দেখেছি ওনার জীবনে। যখন মা ছোট আমরা জানি যখন মা ছোট মেয়ে ছিলেন, ওনার ছোট বয়স থেকে ওটা ছিল, ঠাকুর ওনার যখন অবতার পুরুষ আসবেন সঙ্গে সঙ্গে ওনাদের কে সঙ্গ পঙ্গ নিয়ে আসবেন। তো আমরা দেখেছি মা যখন ছোট সময়ে ওনাদের গ্রামে জেরামবাটিতে হয়েছিল, ফ্যামিন হয়েছিল, তখন মা ছোট মেয়ে, কিন্তু ওই ওনার বাবা সবাইকে খিচুড়ি করে খাওয়াতেন। মা ছোট মেয়ে ও খিচুড়ি ঠান্ডা করে সবাইকে খেতে নিজে ছোট ছোট হাত থেকে খেতে দিতেন। এটা হলো। তারপরে মায়ের আমরা দেখেছি কয়েকটা লিডারশিপ কোয়ালিটিস, কিভাবে মায়ের কয়েকটা লিডারশিপ কোয়ালিটিস। একবার কি হয়েছে,
একটা রিলিফ কাজ চলছিল জেরামাটি কাছে। তো রিলিফ কাজে আমরা জানি কয়েকটা রুলস রেগুলেশনস থাকে, তার মধ্যে একটা সাধুকে ওই দায়িত্বটা দিয়ে দিয়েছিল। তারপরে ও সাধু কি করলেন, একটা গর্ভিণী স্ত্রী যে ডেলিভারি দিয়েছিল আগের দিন, তারপরের দিন কাজে চলে গেছি খেতিতে কাজ করতে। তো ও সাধু কি করলেন, ও মাকে যে রেশন ছিল ওটা দিয়ে দিল, কিন্তু ও প্রভিশন ছিল না, উনাকে দিতে প্রভিশন ছিল না। ওই সাধু যখন এ ঘটনা এসে মায়ের কাছে বললেন, মা খুব অ্যাপ্রিসিয়েট করলেন। মানে বড়রা ও ওইরকম ওই অপশন ছিল না তখন, যখন রিলিফ করা কাজ ছিল তো অপশন ছিল না, কিন্তু মা যখন এই ঘটনা শুনেছি তো খুব খুশি হলেন, ভালো করেছে বাবা বলে অ্যাপ্রিসিয়েট করলেন। তারপরে মা বলতেন যারা সঙ্গে থাকে, সঙ্গে এমনি ছেলে তো যারা অ্যাডজাস্ট করে থাকে, নিজেকে মানে অ্যাডজাস্ট করে থাকতে পারে, ওই রকমই লোক সঙ্গে থাকতে পারি। আর মায়ের একটা আমরা বলতে পারি আধ্যাত্মিকের আউটলুক, স্পিরিচুয়াল আউটলুক মানে যেমন মায়ের ছিল আর্থ্রাইটিস প্রবলেম। তো ওই সময় আর্থ্রাইটিসের জন্য মা অ্যাপ্লাই করতো স্পিরিট। আর যখন ওই সময় কি হয়েছে, যুদ্ধ চলছিল, ওয়ার্ল্ড ওয়ার চলছিল, তখন স্পিরিট সাপ্লাই কম ছিল। তো আর মেনলি স্পিরিট আসতো পেশেন্টের জন্য। তখন মা বুঝলো কি স্পিরিট এটা সাপ্লাই কম হচ্ছে, তো স্পিরিট যে ওনার আর্থ্রাইটিসের প্রবলেম ছিল ওটাকে অ্যাপ্লাই করতে ছেড়ে দিলেন। কেন, আমি যদি নিজে ইউজ করলে পেশেন্টের সাপ্লাই কম হবে বলে মা স্পিরিট ইউজ করতে ওই সময় যুদ্ধ সময় ছেড়ে দিল। এটা হচ্ছে ওনার একটা বলতে পারি একটা মানে আধ্যাত্মিকের আউটলুক, স্পিরিচুয়াল আউটলুক, অন্যদের জন্য আমরা কিভাবে অন্যদের জন্য ভাবতে পারি। আরেকটা হচ্ছে আমরা দেখেছি কামারপুরে যে বর্তমানে আমরা ঠাকুরের মন্দির হচ্ছে ঠাকুরের পূর্বরা যা ছিল ওনাদের ওটা সম্পত্তি ছিল। যখন বেলুর মঠের সাধুরা ওখানে মন্দির করলো, তো ওরা কি করলো মানে মায়ের ঠাকুরের বাড়ি লোক নিজে ও মন্দির ওরা নিজে চালাতে ওদের ইচ্ছা ছিল, কিন্তু মা রাজি হলেন না। মা বললেন ওরা করেছি এই মন্দির যাবে বেলুর মঠ, আর বেলুর মঠ সাধুদের জন্য। তো মা জানতেন আগে আগে গিয়ে কি হবে বলে এরকম, তো ওই জায়গাটা আর মন্দিরটা বেলুর মঠকে দিয়ে দিলেন। তো এ হচ্ছে মায়ের স্পিরিচুয়াল আউটলুক, মানে একদিক থেকে দেখে না, মানে আগে কি হবে, কত লোকের জন্য এটা মানে সুবিধা হবে, কত লোক মন্দিরে এসে কত মানে বহুজন হিতায় বহুজন সুখায় জন্য এটা ইউজ করতে পারি, ওই জন্য এটা মা ওই সময় এরকম ডিসিশন দিলেন একটা। আর আমরা দেখেছি মায়ের একটা বিবাহিত জীবনে মা আমরা জানি খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল। তো বিয়ে হওয়ার পরে প্রায় 13 ইয়ার্স ওই সময় বিয়ে হয়েছিল। তো ঠাকুর কি করলেন, মাকে কখনো কোনো দিক থেকে মানে ইয়ে করি নাই। যেমন ছোট মেয়ে ছিল, তারপর তাও ঠাকুর মাকে শিখালেন কিভাবে বড়দের আদর করতে হবে, তারপরে কিভাবে অতিথিকে দেখতে হবে, এগুলো সব ছোট ছোট জিনিস ঠাকুর মাকে শিখা দিলেন। তো এ হচ্ছে তারপরে ওনার আমরা জানি ঠাকুর কখনো মাকে ছোট দিক থেকে দেখতেন না, খুব আদর করতেন। আমরা জানি একটা ঘটনা দক্ষিণেশ্বরে হলো, মানে মা যখন ঠাকুরকে খাওয়া দিতে এসেছিল, তো ঠাকুর লক্ষ্মী দিদি ভেবে তুই বলেন। তারপরে দেখছি শ্রী মা ঠাকুরকে খাওয়া ওই আলো ছিল না, তো ভালো আলো ছিল না, তখন উনি খুব
ঠাকুর ইয়ে হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ওই রাত্রি ঘুমালেন না, তারপরে পরের দিন সকালে সকালে মায়ের কাছে গিয়ে বলছেন আমার ভুল হয়ে গেছি বলে। মানে এত আদর করতেন, এত রেসপেক্ট দিতেন মাকে, কোনোদিন মাকে ছোট দিক থেকে দেখি নাই। তারপরে আদর্শ গৃহস্থ, আদর্শ গৃহিণী মা, আদর্শ গৃহিণী আমরা দেখেছি ছোট দিক থেকে ওনাদের সব গ্রামের লোককে ভালোবাসতেন, গ্রামের লোককে সব দিক থেকে ভালো মঙ্গল করতে চেষ্টা করতেন। তারপরে যখন উনি ছোট মেয়ে ছিলেন তো ছোট ভাইদের স্নান করাতেন, তারপরে গরু ওগুলোকে খাওয়াতেন মা নিজে হাত থেকে। তারপরে খেতে থেকে কটন কটন কালেক্ট করতেন। কেন কটন কালেক্ট করে ওগুলো ওর মায়ের বাড়িতে আমরা দেখেছি ব্রাহ্মণরা পড়ে ওই জনিয়া বানাতেন মায়ের বাড়িতে। বনে কি করতেন ওরা, ওরা বাজারে বিক্রি করে ওর নিজেদের যেমন দামগুলো যে যে জিনিসগুলো দরকার কিনতেন। তার ছাড়া মা ওই ধান প্যাডি হাস্কিং করতেন, ধানগুলোকে এ করতেন। তারপরে বাড়িতে রান্না করতেন, ছোট 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 কাজগুলো সব আমরা দেখেছি মা লাস্ট অব্দি কোনো দিন ইয়ে করি নাই, লাস্ট অব্দি কাজ করে যেতেন। তারপরে মা সবাই কাজে একটা স্কিল ছিল, মানে আমরা যে কাজ করি অনেকরা দেখেছি মাথা নাই মুন্ডু নাই ওই রকম কাজ করি অনেক। তো মা নিজে খুব স্কিলফুলি কাজ করতেন, যেমন ছোট পান সাজাতে গেলে, ছোট পাতা পেতে গেলে ওগুলো সব ছোট ছোট জিনিস নিজে করতেন, অন্যকে শেখাতেন। মায়ের এরকম কাজ করতে দেখে প্রেমানন্দজি বলছেন নিজে রাজরাজেশ্বরী হ্যাঁ বাড়িতে কাউডং দিয়ে বাড়ি ক্লিন করতেন, পরিষ্কার করতেন। তারপরে নিজে ক্লিন করতেন বাড়িতে, ভক্তদের বাসনাগুলো নিজে তুলে ক্লিন করতেন। প্রেমানন্দজি মহারাজ বলতেন নিজে রাজরাজেশ্বরী, অন্যকে বলতে হবে কিভাবে করতে, কিন্তু পুরো জীবন নিজে স্ট্রাগল করে করেছি, ওইটাই এই অবতারে বিশেষ। মানে ছুপে এসছি, মা নিজে সরস্বতী এই আপনার মানুষ রূপে ধারণ করে এসছি। ভিতরে খুব আন্তরিক শক্তি ছিল, মানে আধ্যাত্মিক শক্তি ছিল মায়ের ভিতরে। অন্যদের পক্ষে দয়া ছিল আর নিরহংকার, কোনো ভাব থেকে কোনো দিক থেকে অহংকার নাই মায়ের। অন্যদের পক্ষে খুব দয়া, তারপরে নিরহংকার, তারপরে ভিতরে আধ্যাত্মিক শক্তি ছিল জগজ্জননী। তারপরে আমরা আরেক দিক থেকে দেখতে পারি কি মা হচ্ছেন বিভিন্ন দিক থেকে শক্তি রূপিণী। আমরা বলি ইয়া দেবী মাতৃরূপেণ সংস্থিতা, बुद्धि रूपेण संस्थिता, शक्ति रूपेण संस्थिता, लज्जा रूपेण संस्थिता, तुष्टि रूपेण संस्थिता, मातृ रूपेण संस्थिता। तो আমরা দেখতে গেলে মাতৃরূপ, আমি আগেই বলেছি মাতৃরূপ কিভাবে মা প্রকট করেছেন। ওই ঘটনা যে জয়রামবাটিতে হলো, ওই ছোটবেলা থেকে জয়রামবাটিতে ফ্যামিন এসেছিল, তো মা নিজে সবাইকে খিচুড়ি ঠান্ডা করে খাওয়াতেন, তারপরে ছোট ছোট হাত থেকে নিজে খাওয়াতেন অন্যদেরকে। একটা হচ্ছে মাতৃরূপ, মানে ওই সবাই এনার্জি এম্বডিমেন্ট অফ ভেরিয়াস এনার্জিস। আর তারপরে দেখতে পারবেন কন্টেনমেন্ট মানে তুষ্টি রূপেণ, ইয়া দেবী সর্বভূতেষু তুষ্টি রূপেণ সংস্থিতা। তো মা হচ্ছে তুষ্টির, আমরা মা জীবন থেকে দেখতে পারি
কামার করে যেমন জীবন মা করলেন জীবনযাপন, তো কালীবাড়ি থেকে দক্ষিণেশ্বর থেকে মাকে মাসে মাসে টাকা আসতো। তো রামলাল দাদা কি করলেন, ওটা যে টাকা আসতো ওটা কেটে দিলেন। কেন? ওখানে দক্ষিণেশ্বর ওদেরকে বলে না, মাকে ভক্তরা ভালো টাকা দিচ্ছে বলে ও যা টাকা দিচ্ছিল ওটা কেটে দিলেন। কিন্তু মা নিজে একটা শাড়িতে 10-12 গিট দিয়ে এবার ওই ফাটাফুটা শাড়ি পরে জীবন করতেন। তারপরে মোটা ভাত, ভাতের জন্য নুন নাই, তাও সন্তুষ্ট। কেউ জিজ্ঞেস করলো মাদের ভক্তরা কেন ওরা এরকম করলেন, তো মা বলছেন যখন নিজে মানুষ নেই, নিজে ঠাকুর নেই, আমি টাকা নিয়ে কি করব। মানে কত সন্তুষ্ট, তুষ্টি, সন্তুষ্ট, এটা আমরা দেখতে পারি। তারপরে মা হতেন বুদ্ধিরূপেণা, বুদ্ধিরূপেণা সংস্থিতা। বুদ্ধিরূপেণা সংস্থিতা মানে আমরা কিভাবে মায়ের জীবনীতে দেখতে পারবো, যখন যুদ্ধ হলো মা বিভিন্ন দিক থেকে ইনফরমেশন কালেক্ট করতেন, নিজের জ্ঞানটাকে বাড়াতেন, বাইরের বিভিন্ন সিচুয়েশন গুলোকে নিজে বুঝতেন। যখন প্রথম যুদ্ধটা হলো 1914 to 1918 ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হলো, তখন মা নিজে এনকোয়ারি করতো নিউজ কি হচ্ছে কি হচ্ছে না বলে। তারপরে বলতো কত লোক নিজে জীবনটা ত্যাগ করলেন, কি কি মেশিন এর লোক, মানে কি নূতন মেশিন ইনভেন্ট করেছেন, কত লোকের মারা গেল, এরকম বলে। তারপরে অন্যদিক থেকে দেখে গেলে ওই নূতন যেটা ইনভেনশন হচ্ছে, নূতন জিনিসগুলো মেশিনগুলো হচ্ছে, ওটা ভালো, কেন জীবনের একটা কমফোর্টেবিলিটি থাকবে, এগুলো মা বলেন। তো মা ও খুব কম পড়েছে, তাও ওনার জ্ঞান, ওনার বিভিন্ন দিক থেকে ইনফরমেশন কালেক্ট করা, তারপরে নিজে অন্য দিক থেকে সব জিনিসগুলো বোঝা, এগুলো মা মা চেষ্টা করতেন। তারপরে মা কখনো স্ত্রীদের অত্যাচার করতে কখনো উনি রাজি হতেন না। এখন আমরা দেখছি বাইরে স্ত্রী মেয়েদের কত অত্যাচার হতে, কিন্তু মা কখনো ওগুলোতে রাজি হতেন না। আমরা একটা ঘটনা এই 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 মুহূর্তে দেখতে পারি, যেমন হরিশের ঘটনা। হরিশ, ক্যাপা হরিশ আমরা জানি। ক্যাপা হরিশ যখন মাকে চেস করলেন, মা পিছনে পড়ে মাকে এই যে চেস করার পরে মা নিজে, ওনার নিজে মা তারপরে অনেক চেষ্টা করলো ও থেকে পালিয়ে যায়, কিন্তু হলো না। লাস্টে ওর নিজের স্বরূপ বাইরে এসে গেল। হরিশ ছাতি উপরে বসে বুক থেকে জিভটা তুলে বাইর করে খুব মেরে দিলেন, যেমন হাত নিজে লাল হয়ে গেল। তো এরকম মা কোনো স্ত্রীকে কোনো দিক থেকে অত্যাচার হতে দেখতে পারতো না মা। তারপরে ছোট স্ত্রীদেরকে, ছোট মেয়ে কিংবা কলেজ স্টুডেন্ট, ওদেরকে নিজে নিজে স্কিল ডেভেলপ করতে মা খুব এনকারেজ করতেন। নিজে কম পড়েছিল, তাও মা জানতেন কিভাবে কুশনটাকে সাজাতে হবে, কিভাবে পিলো বানাতে হবে, কিভাবে ফ্যান, ছোট ফ্যান করতে হবে, তারপরে এগুলো সব মা নিজে জানে। এই মা এই জুট তারপরে সিল্ক নিয়ে করতেন মা, কারো উপর মা ডিপেন্ড হতেন না। আমরা দেখেছি একটা ব্রাহ্মণ মেয়ে ছিল মায়ের কাছে, সরলা। সরলা আপনারা জানেন, পরে সরলা মাতাজি হলেন আমাদের সারদা মাঠে। তো সরলা দিদি কি হলো, উনি ব্রাহ্মণ মেয়ে ছিলেন। তো ব্রাহ্মণ মেয়েকে উনি নার্সিং ট্রেনিং করতে চাইছিলেন। গোপাল মা বলছে না না না, এটা ঠিক নাই,
তো গোপাল মা রাজি হলেন না। তারপরে মা ওটা ইয়ে করলেন, করে তারপরে সরলা দিদিকে নার্সিং কোর্স করতে রাজি হলেন। সরলা দিদিকে নিজে আশীর্বাদ করে, মাথাতে আশীর্বাদ করে, মাথাতে হাত দিয়ে আশীর্বাদ করে পাঠালেন, যাও তুমি করো বলে, তুমি ভয় পাবে না, আমি তোমার সঙ্গে আছি। সরলা দিদি তারপরে 3 সাল কোর্স করলেন। কোর্স করার পরে উনি কি করলেন, রেজিস্টার নার্স হলেন 3 সাল পরে। নার্স হওয়ার পরে আমরা দেখেছি পরে লাস্টে মায়াকে নিজে নার্স করলেন, তারপরে অন্য শিশুদের আর ভক্তদেরও নার্স করলেন। এইরকম মা এই মেয়েগুলোকে স্কিল এডুকেশন, স্কিল ডেভেলপমেন্টকে খুব এনকারেজ করতেন। তারপরে ওই সময় সমাজ কিভাবে ছিল, তারপরে এখন বর্তমানে সমাজ কিভাবে, একটা ও সব ইন্টিগ্রেট করতেন মা। যেমন আমরা দেখেছি শিরোদি বালা দিদি লাইফে, উনি খুব কম বয়সে বিয়ে হলেন 10 সালে, আর 15 সালে বিধবা হলেন। তো ছোট মেয়ে যখন ছিলেন উনি, তো সমাজ ওই সময় বিধবা চুল কাটতে হবে এরকম থাকতে খুব নিয়ম ছিল। তো শিরোজি ভালা দিদি চুল কেটে থাকতেন। যখন বয়স হয়ে গেল মা বলেন না, এখন দরকার নাই। কেন? যখন তুমি ছোট ছিলেন বিভিন্ন রকম টেম্পটেশন আসতে পারে, ওই জন্য ওই সময় দরকার ছিল, এখন ওগুলো দরকার নাই বলে মা ওকে চুল কাটতে নিষেধ করলেন। আর মা নিজের জীবনে দেখেছি, মা অর্থোডক্স ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তারপরে ওই সময় সোসাইটি হারাস, ও নিজে বাড়ির লোক হারাস করতো মাকে, তাও মা খুব স্ট্রং ছিলেন। রিজলভ নিয়েছিল ওই রিজলভে খুব স্ট্রং ছিলেন। যেমন মা লাল বর্ডারে শাড়ি পরতো ওই সময়। বিধবা মা নিজে বিধবা হলেন 33 বয়সে মা বিধবা হলেন। তো ওই সময় মা তারপরে লাল বর্ডার শাড়ি পরতো, তারপরে চুলটা কাটি নেয় মা, আর তারপরে হাতে সোনা সোনা গহনা সোনা ব্যাঙ্গল পরতো। মা রেজাল্ট নিয়েছিল। আগে ছিল সমাজ ওই রকম ছিল, ওই রকম করতো লোক। এখন মা ওগুলো সব রাজি হলেন না, মানে নিজে একটা রেজাল্ট নিয়ে ওনার নিজের মতো জীবন যেমন আদর্শ ওই রকম জীবন খাটলো। এ হচ্ছে আপনার, উনি ইন্টিগ্রেট করলেন, মানে মডার্ন তারপরে নতুন আইডিয়ালস। আগে দরকার ছিল ওগুলো, এখন দরকার নাই। তারপরে মা বলতেন যারা অবিবাহিত আছেন ওদেরকে মা বলতেন নিজে নিজে পায়ে খাড়াতে। মা গাইড করতেন, স্ট্যান্ড অন ইউর ওন ফিট, সেলফ ডিপেন্ডেন্ট, আনম্যারিড ওমেন সেলফ ডিপেন্ডেন্ট, মানে ডু নট ডিপেন্ড অন এনিবডি, সেলফ ডিপেন্ডেন্ট। তারপরে সেলফ ডিপেন্ডেন্স প্লাস সেলফ কনফিডেন্স। মা বলতেন নিজেকে একটা আত্মবিশ্বাস দরকার। যারা বিবাহ করতে চায় না ওদেরকে মা এনকারেজ করতেন, খুব ভালো, তুমি বিবাহ করবে না, ভালো। যাদের বাড়িতে প্রেশার করতো ওই ছোট মেয়েগুলোকে বিবাহ করতে, তখন মা বলতেন কেন তোমরা ওদেরকে প্রেশার দিচ্ছ, দরকার নাই, ওদেরকে স্কুল পাঠাও, নতুন নতুন জিনিসগুলো শিখবে, আর তারপরে নতুন জিনিস শিখলে ওটা ওদের জন্য ভালো, তারপরে ওরা খুশিতে থাকতে পারেন, ওদের নিজে ভালো হবে, সমাজে ভালো হবে। আর তারপরে কাউকে ছাপ দিয়ে বিয়ে করতে নেই। তারপরে মা কেন সবাইকে যারা সিঙ্গেল থাকতে চাইতেন এনকারেজ করতেন, বলতেন অন্যদের উইমস এন্ড ফ্যান্সিতে আমরা কেন জীবন কাটবো,
ওর নিজে নিজে মতো ইচ্ছা মতো থাকতে বলতেন মা, অন why we should live according to whims and fancies of others. তো ওই জন্য মা বলতেন নিজে পায়ে স্ট্যান্ড অন ইউর ওন ফিট অ্যান্ড লিভ আ সেলফ ডিপেন্ডেন্ট লাইফ। নিজে 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 থেকে ডিপেন্ডেন্সি, অন্যদের উপরে ডিপেন্ড হওয়ার দরকার নাই। তারপরে সেলফ কনফিডেন্স, ভিতরে একটা বিশ্বাস, আত্মবিশ্বাস বলে না, সেলফ কনফিডেন্স। তারপরে মা কেন সেলফ ডিপেন্ডেন্স বলতেন, আমরা দেখেছি নিবেদিতা স্কুলে সুধীরা দিদি খুব মা প্রশংসা করতেন। কেন? উনার ভিতরে ছিল খুব মানে যে কাজ দিলে, প্রিন্সিপাল কাজ ছিল নিবেদিতা স্কুলতে, খুব ভালো ডিসচার্জ করতেন নিজের ডিউটিগুলো, অ্যান্ড খুব ভালো মেয়ে বলে মা নিজে খুব অ্যাপ্রিসিয়েট করত। নিজে একা একা খারে ঘুরতো, অ্যান্ড অলসো মানে সেলফ রিলায়েন্ট, কারো উপরে ডিপেন্ড করতো না। ও ওই রকম মেয়েগুলো মা খুব অ্যাপ্রিসিয়েট করত। তারপরে মা শুদ্ধ একদিক থেকে নেই, সেবা ভাব ছিল, তারপরে আধ্যাত্মিকও ছিল। তো একবার কি হয়েছিল, মা একজন এসে বলতেন, মা এই মঠ মিশনের কাজগুলো কি বুক বিক্রি করা, অ্যাকাউন্টস মেনটেন করা, তারপরে আশ্রম চালানা, এগুলো নাই। আমরা সাধুগুলো আমরা সবসময় পূজা পাঠ জপধ্যান নিয়ে থাকতে পারি, থাকার কথা ছিল। মা বলছেন, বাবা কত লোক জপধ্যান কত ঘন্টা করতে পারেন তুমি দিনে বেলা, পুরো দিন? মা বলতেন কাজ কাজ করা দরকার। কত ঘন্টা তুমি ধ্যান করতে পারো, কত ঘন্টা তুমি মালা ফেরাতে পারো, কত ঘন্টা তুমি পুজো করতে পারো। তুমি কাজ কাজ করলে ভালো, কাজ করলে কি হবে, মনটা স্থির পড়বে, চঞ্চলতা কম হয়ে যায়। মন কিছু কাজ না দিলে কি হবে, সমস্যা সমস্যা নিয়ে আসবে, তারপরে নিজের সমস্যা, তারপরে খুব ধ্যান করতে দেবে না। If you leave the mind idle, it creates difficulties and problems. কিছু না, you have to be with some work, preoccupied with some work. তো এরকম মা আধ্যাত্মিক সাধনা দরকার, সঙ্গে সঙ্গে সেওয়া দরকার। মা হচ্ছে একটা কর্মযোগী। আমরা কিভাবে মাকে কর্মযোগী বলতে পারি? মা সবাইকে খুব ফ্রিডম দিত, তারপরে যখন দরকার ছিল খুব ডিসিপ্লিন ছিল। মা বলতেন যে রুলস দরকার ওটা ফলো করতে হবে। একটা ঘটনা আমরা বলি, 1919-এ দুর্গা পূজা আগে 4 ব্রহ্মচারীগুলো কি করলো, আশ্রম ছেড়ে কাশি যেতে চাইছিলেন। ওরা ওখানে অধ্যকুমার মহন্তমারকে কিছু খবর দিয়ে নেই, লিউ কিছু জিজ্ঞেস করে নেই, মা কাছে এসে আশীর্বাদ চাইছিল। মা জিজ্ঞেস করলেন, কি তোমরা পারমিশন নিয়েছো অধ্যক্ষ মহারাজ কাছে? মা বললেন, আমরা কালকে বিকালে বাইরে এসে রোডে উপরে চলতে গেলাম, তো কেউ বললো এই কাশি যাবে রাস্তা, বলে আমরা কাশি যেতে রাজি হয়ে চললাম। তো আমরা ডিসাইড করলাম কাশি যাব, তো ওই জন্য আমরা পারমিশন নিই নাই। মা সঙ্গে সঙ্গে বললেন, তুমি এইক্ষণই এই মুহূর্তে তোমরা নিজে আশ্রমে চলে যাও। তো ওই রকম অত ফ্রিডম দিতেন। তারপরে নিজে যখন এই কাজের ব্যাপারে রুলস অ্যান্ড রেগুলেশন যেমন আছে
ওটা ফলো করতে বলতেন। নিজে পুরো জীবন খুব সিনসিয়ারিটি তারপরে ডিটাচ স্পিরিট থেকে সব কাজগুলো করতেন মা, নিজে কর্মযোগী মতে কাজ করতেন। মা ছিল ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, কারো উপরে কিছু ডিপেন্ডেন্ট হতো না। আমরা দেখেছি আগে আমি এই ঘটনা বললাম, কামের উপরে কিভাবে জীবন কাটতেন, একটা শাড়িতে 10-12 গিটগুলো দিয়ে, তারপরে ভাত সঙ্গে নুনও ছিল না, তাও কারো কাছে গিয়ে হাতটা দেখালেন না। হরিশ কিভাবে রামদাল দাদা কিভাবে মাকে যে টাকা আসতো ওটা ইয়ে করলেন, তো মা ওগুলো কিচ্ছু মনে করে যা আসতো ওটা থেকে সন্তুষ্ট, তারপরে কারো উপরে ডিপেন্ডেন্ট নাই, ইন্ডিপেন্ডেন্ট ছিল। শরীর যখন ঠাকুরের শরীর গিয়েছি টাকা নিয়ে কি করব এরকম বলতো মা। মা অন্য শিষ্যরা গিয়ে ওই দক্ষিণেশ্বরকে ওখানে অফিসে জিজ্ঞেস করতে চাই, মা বলেন না 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 যাওয়ার দরকার নেই, আমাকে দরকার নেই বলে। তো ইকোনমিক্যালি খুব ইন্ডিপেন্ডেন্ট ছিলেন মা। মাদের আরেকটা আমরা অ্যাঙ্গেল দেখতে পারি, সায়েন্টিফিক অ্যাটিটিউড। সায়েন্টিফিক অ্যাটিটিউড আমরা কি, মা তো নিজে বেশি পড়াশোনা করি নাই, তারপরে ব্রহ্মচারীদের, তারপরে আশ্রমে যে শিষ্যরা ছিল ওদের ইংলিশ শিখতে হবে বলে একটা টিচারকে অ্যাপয়েন্ট করেছিল মা। ওরা ইংলিশ কাগজ পড়তে হবে আর খবর নিতে হবে পুরো বিশ্বতে কি চলছে বলে মা ওদেরকে ইংলিশ শিখতে এনকারেজ করলেন। সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্টের জন্য আমাদের জীবনটা খুব সরল হয়ে গেল, কমফোর্ট হয়ে গেল। মা বলতেন আমরা কত কষ্ট করেছি বাবা, কলকাতা যেতে গেলে কত কষ্ট করেছি। তো মা বলতেন, তো এরকম সায়েন্টিফিক অ্যাটিটিউড ছিল মা। সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট কিছু হলে মা এনকারেজ করতো ওটা ইউজ করতে হবে বলে। যেমন আমরা বাড়িতে কিছু নতুন মার্কেটে এলে, নতুন কুকার এলো, নতুন তাওয়া এলো, আমরা যাই কিনি এরকম। আর এবার হলো মায়ের বিভিন্ন দিক থেকে মায়ের জীবনীটি বললাম। আর আবার আমি বলছি মায়ের একটা সরল একটা মায়ের একটা রুটিন, সিম্পল রুটিন কিভাবে ছিল। মা সকালে ভোরবেলায় উঠতেন 3টার সময়, যখন জয়রামবাটিতে ছিলেন মা উঠতেন 3টার সময়। 3টার সময় উঠে নিজে মানে বেড থেকে উঠে তারপরে ঠাকুরকে উঠাতেন, একটা ওয়েট ক্লথ নিয়ে ঠাকুরকে মোছামুছি করে তারপর ঠাকুরকে বসে ওই বেডের উপরে জপ করতে শুরু করতেন। তারপরে মা জপ অনেকক্ষণ সময় জপ শেষ করে তারপরে আমরা জানি মা কাছে ছিল রাধা, রাধা রানী একটা ছোট ছেলে ছিল, ছোট বাচ্চা। ও রাধা আমরা জানি কিভাবে মা জীবনে রাধা রানী এসেছিলেন। তো বাচ্চাকে নিয়ে মা এসে নিজের কাছে শুলাতেন, কেন ও বাচ্চাকে ও রাধু কি করতো, খুব মোটা কাপড় দিত আর জানালাগুলো বন্ধ করতো, বাচ্চা ঘুমাতো না ঠিক মতো। তারপর ও বাচ্চাকে একটু ঘুমায়, তারপরে 5টার সময় পরে মা নিজের দরজাটা একটু খুলতেন, মায়ের শিষ্যরা এসে ও নিজে মুখটুক সব পরিষ্কার করে মায়ের কাছে একটু জপদান করতেন। তারপরে ও হয়ে গেল মা
তারপরে একটা গ্লাসে ভিজা हुआ कोरिएंडर लीव्स और चिकपीस ওই দোগুলো ভিজা हुआ পুরো রাত ভিজা हुआ ওই জল খেতেন তারপরে সব হওয়ার পরে আর মা সবজি কাটতে বসতেন সবজি কাটতে বসার পরে সবজি রান্নার জন্য সবজি কাটতে বসতেন আর ওই শেষ হওয়ার পরে 9টার সময় পূজাতে বসতেন 9টার সময় প্রায় স্নান টানটা করে বসতেন পূজা শেষ হওয়ার পরে আমরা জানি মা পূজা শেষ হওয়ার পরে দীক্ষা দিতেন সব সময় দিনে দিনে দেখতেন কে এসছে না বলে দীক্ষা দিতেন তারপরে পূজা শেষ হওয়ার পরে রাধু আর রাধু ছেলেকে কিছু খাওয়া দাওয়া দিয়ে তারপরে শাল পাতাগুলোতে ভক্তদের প্রসাদ দিতেন আর প্রমাণটা ভেরিয়েশন হতো ফল প্রসাদটা ভেরিয়েশন হতো কিন্তু হালুয়াটা বানাতে হতো সুজি হালুয়া প্রতিদিন সুজি হালুয়া বানাতে হতো মানে ওখানে রান্না হতো সুজি হালুয়া সঙ্গে একটু ফল প্রসাদ সব শাল পাতাটা মা নিজে দিতেন ভক্তদের তারপরে মা একটু মিশ্রি জল আর মুড়ি কিংবা চূড়া খেতেন তারপরে আবার মা নিজে হাত থেকে প্রায় 200 পান প্রতিনিত্য 200 পান নিজে হাত থেকে করতেন যদি হ্যালো শুনতে পারছেন আপনারা শুনতে পাচ্ছেন আপনারা হ্যাঁ শুনতে পাচ্ছি তো তো মা ওই পান সাজাতেন প্রায় 200 পান সাজানোর ব্যাপারে মা বলতেন ঠাকুর আমাকে পান কিভাবে সাজাতে হবে খুব মোটা নাই খুব পাতলা নাই এইরকম পান কিভাবে করতে হবে ঠাকুর ট্রেনিং শিখিয়ে দিয়েছে বেশি মিষ্টি নাই বেশি মানে খুব হালকা পান ও কিভাবে পান করাতেও ঠাকুর মাকে শিখিয়ে দিয়েছিলেন ওই পান হওয়ার পরে তারপরে ওই পান করার সময় যদি ভক্তরা কেউ মাকে চিঠি পাঠালে ওই চিঠি কেউ না কেউ পড়তো মা নিজে মুখ থেকে বলতো কিভাবে ওদেরকে রিপ্লাই করতে হবে হয়ে গেল একটা সময় পরে রান্না শেষ হতো মা নিজে গিয়ে ঠাকুরকে ভোগ দিতেন কিভাবে ভোগ দিতেন নিজে কিচেনে গিয়ে একটা স্টোন প্লেট মানে পাথরের প্লেটে সব জিনিসগুলো আইটেমগুলো সাজানো হতো মা নিজের প্লেট ওটা মা ঠাকুরকে ডাকতেন রান্না হয়ে গেছে আপনি এসে খান বলে তারপরে এরকম মা ঠাকুরকে ভোগ দেওয়ার পরে আবার রাধু ছেলেকে খাওয়া দাওয়া করে সবাই খাওয়া পরে যদি পুরুষরা থাকলে খেতে একটু দেরি হতো না হলে মা সবাই সঙ্গে বসে খেতেন তারপরে একটু হালকা করে রেস্ট নিতেন তারপরে 3-3:30 ওই সময় উঠতেন আবার সবজি কাটতে বসতেন সবজি কাটার পরে যদি সময় পেলে অন্যদেরকে বলতেন ঠাকুরের কথামৃত পড়ুন নাহলে মা কোনো সময় গান শুনতে খুব ভালোবাসতেন একটা ঘটনা এরকম হলো যেমন কোনো সময় রাধু আর ওনাদের ছোট আমরা বলি ছোট শ্বশুরি ও খুব মানে মাকে খুব টর্চার করতো মানে খুব আমরা দেখেছি মায়ের জীবনে রাধুদের ডিমান্ডস বেশি ছিল রাধারানীদের তো আমরা হলে সাধারণ মহিলারা রিয়াক্ট করতো কিন্তু মা কিচ্ছু না কি বলতো মা ওই যে শিষ্যরা ছিল ওদেরকে বলতো এই গান করো কি গান কেপার হাট বাজার মায়ের কেপার হাট বাজার তো এরকম মা কিভাবে সিচুয়েশনকে লাইট করে দিত আর তারপরে
आरती মা নিজে आरती করতেন एक आरती एक एक এ নিয়ে 1 week आरती করতেন নিজে आरती করার পরে একটু জবদানে বসতেন আর তারপরে রাত্রি হতো হালকা খাওয়া আবার রাতে লুচি সবজি ঠাকুরকে ভোগ দেওয়ার পরে বেশি ভক্ত থাকলে প্রায় আড়াই 2.5 আটা মাখা হতো ওখানে রুটি হতো মা রাতে খুব সিম্পল খাওয়া লুচি মায়ের ছিল বাইল প্রবলেম ওই জন্য মা খুব হালকা খেতেন হালকা খাওয়া দাওয়া আর কোন কোন সময় কাউকে অসুস্থ হলে মা নিজে ঔষধ দিতেন আর ঔষধ মানে ওই মকরধ্বজা তারপরে যে লোকাল আয়ুর্বেদিক ওগুলো ঔষধগুলো দিতেন আর কেউ কাছাকাছি কোনো ডক্টর এলে কোনো ওখানে এলে ওদেরকে মা খুব আদর করতেন ডক্টরগুলো এলে বাবা তোমরা ধন্বন্তরী মা নিজে নমস্কার করে এরকম এরকম লোক অসুস্থ আছে এরকম বলে বাড়িতে কেউ অসুস্থ হলে নিজে মা নিজে ওদেরকে ডক্টর কাছে বলে নিয়ে যেতেন তারপরে দুটো তিনটে লুচি আর একটু দুধ মা খেতেন রাত্রেবেলা হালকা খুব হালকা খাওয়া আর খাওয়ার পরে ওই কোন কোন সময় কথামৃত পড়া হতো তো অন্য ভক্তরা মায়ের সঙ্গে সবাই বসতো মায়ের কাছে বসতো তো মা কথামৃত যখন পড়া শুনতেন বলতেন মানে নিজে নিজে আগে এগুলো ঘটনা নিজে আগে যে আমরা আগে যেগুলো ঘটানো হয় ওইরকম মা ভাবতেন মানে খুব ওই লীন হয়ে যেতেন ওই ঘটনা এরকম হয়েছে বলে কেন মা অনেক সময় ওখানে দক্ষিণেশ্বরে ছিলেন এগুলো ঘটনা হওয়ার সময় এরকম তারপরে মা প্রায় 10:30 11টা সময় শুয়ে পড়তেন তাও আমরা ভাবি মা শুতেন কিন্তু মা শুতেন না মা পরে কালে আমি দেখেছি আমরা পড়েছি কি ওনার শিষ্যরা বলতেন মা কখনো শুতেন না মানে খুব কম যখন যখন অল্প কম বয়সে আসনে বসে মা জপ করতেন মানে বিছানা উপরে পরে 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 যখন বয়স হয়ে গেল শুয়ে জপ করতেন তো মাঝের রাত্রিবেলা কেউ মাকে ডাকলে খুব কম মানে ভেরি সফট ভয়েসে ডাকলেও মা বলতেন মা রিপ্লাই দিতেন মানে কখনো শুতেন না কেউ জিজ্ঞেস মা আপনি কেন শুচ্ছেন না তখন মা বলতেন বাবা এরা দীক্ষা নিয়ে যাচ্ছেন যা করার দরকার ছিল ওটা ওরা করছে না যেমন গুরু যখন বলবেন 108 তো জপ করতে হবে তো ওটাও করছে না আর বেশিরভাগ লোক মানে অনেক লোক ভুলে যাচ্ছেন গুরুকে ভুলে যাচ্ছেন মন্ত্রকে ভুলে যাচ্ছে তো ওদের জন্য আমরা প্রার্থনা করতে হবে ওদের মুক্তির জন্য ওদের চৈতন্যের জন্য ওদের আধ্যাত্মিক উন্নতির জন্য ঠাকুরকে আমি দায়িত্ব দিই ঠাকুর কাছে আমি বলি ঠাকুর এদের এখানে তারপরে ওদেরকে তুমি ভালো করো মঙ্গল করো এরকম মা প্রার্থনা করতে তাই এইরকম আমরা দেখছি মায়ের খুব মানে এই জীবনটা এত সুন্দর জীবন আর এখন আর 5 মিনিট আছে আমি কয়েকটা ঘটনাগুলো বলি যে যেমন আমরা আমাদের মায়ের কিভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে পারি আমি আরেকটা ঘটনা বলতে পারি বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনে যে ঘটনা হয়েছিল সাধারণ পোর্টার এসে মা কাছে বলছে মা জানাকি এতদিন কোথায় গিয়েছিলেন এবার আমাকে দর্শন দিচ্ছ বলে ও ভিতর থেকে কিছু দেখেছে সঙ্গে সঙ্গে মা খুব প্রেরিত হলেন আর ওই স্টেশন প্ল্যাটফর্মে বললেন তুমি একটা ফুল নিয়ে এসো ফুল গুরু দক্ষিণা
ফুল নিয়ে মন্ত্র দীক্ষা দিলেন প্ল্যাটফর্মের উপরে, কোনো রেস্ট্রিকশন নাই, কোনো কি কাপড় পরেছো, স্নান করেছো, কি খেয়েছো, কিচ্ছু নাই, সঙ্গে সঙ্গে দীক্ষা দিলেন। আর শারদানন্দজি বলতেন, আমরা কোন শিষ্য আমাদের কাছে দীক্ষা নিতে এলে আমরা কত ধ্যান করতে, মন্ত্রটা কি, ওই ইষ্ট দেবতাটা কি, কিন্তু মা 1 মিনিট থেকে কম, জগজ্জননী তো সব বুঝতে পারি, সঙ্গে সঙ্গে ইষ্ট দেবতা কি, মন্ত্রটা কি বলতেন। আর কোন কোন সময় ইষ্ট দেবতাকে দেখাতেন, আমরা দেখেছি, ওই দেখো বাবা তোমাদের দেখো তোমার ইষ্ট দেবতা এখানে, এরকম মা হাত দিকালে ওই ওখানে ইষ্ট দেবতা ওদের দর্শন হতো এরকম। আর শিবু ঘটনা আমি বলছি, শিবু ঘটনা জানি আমরা, শিবু মা সঙ্গে আসতেন কামারপুর জেরামাটি থেকে। শিবু খুব মেয়ে ছিল, মা আপনি সবাই বলছি কালী কি, এটা সত্য? তারপরে মা বললেন, এই কে বলছি, ওদের কিছু নেই, আমি তোমাদের নিজে আন্টি, আমি ওইরকম কিছু নেই, ওরা বলছে আমি কিছু নেই। তখন শিবুদা বলে, ঠিক আছে আমার আন্টি তো, তুমি নিজে যাও, আমি আসবে না, তুমি নিজে যাও আমার উপরে, আমি এখানে দাঁড়াচ্ছি। তো রাজি হলেন না, মানে মা মুখ থেকে শুনতে চাইছিল ইনি কি বলে। তখন আলটিমেটলি মা রাজি হলেন, হ্যাঁ বাবা আমি জানি না, লোকটা বলে আমাকে কালী বলে। তো এরকম ঠাকুরের জীবনে আমরা দেখেছি, উনি উনার পুরো জীবনটা হচ্ছিল স্পিরিচুয়ালিটি, মানে সব সময় খুব মানে সমাধি এরকম উন্নত স্থানে ছিলেন। কিন্তু মায়ের জীবন আমরা দেখছি খুব প্র্যাকটিক্যাল, খুব সাধারণ মহিলা যেমন থাকে ওই রকমই থাকে, নিজে আধ্যাত্মিক শক্তি, নিজে আধ্যাত্মিক স্বরূপটাকে ছিপিয়ে কিচ্ছু দেখালেন না, মানে সাধারণ মহিলা মতো থাকতেন, কিন্তু ভিতরে ভিতরে জব করতেন, সাধন করতেন, কোনো আউটবার্স্ট নাই, কোনো আউটবার্স্ট, ভিতরে এত কন্ট্রোল। তারপরে মানে বর্তমান মহিলাদের একটা আদর্শ নারী বলতে পারি সুশ্রী মা। একদিক থেকে আদর্শ নারী, একদিকে আদর্শ মহিলা, একদিক থেকে আদর্শ গৃহিণী, একদিক থেকে আদর্শ সন্ন্যাসিনী বলতে পারেন। মায়ের জীবন থেকে আমরা একটা অনেকটা শিখতে পারি, মানে সাধুদেরও গৃহীদের সবাইদের উনি মা, তারপরে গুরু, তারপরে নিজে একটা আমরা দেখেছি কিভাবে উনি দেবী, মানে যখন সময় আসবে দেবী রূপটা প্রকট হবে হরিশের ঘটনাতে। তারপরে আমরা দেখেছি তেলো বেলে যে ডাকাইত বাবা মা, ওই ডাকাইত কি দেখে মাকে চুপ হয়ে গেলেন, মা নিজে খালি রূপটা ওনাকে দর্শন দিলেন। তো উনি দেখেছে, ওই জন্য কোন একটা স্ত্রী অপরিচিত কিন্তু ওনাকে নিয়ে এত আদর করে নিজে এসে দক্ষিণেশ্বর কাছে ছেড়ে গেলেন, মানে ওগুলো হচ্ছে মায়ের বিভিন্ন রূপ। তো এরকম মাকে আমরা পেয়েছি, আমাদের জীবনটা খুব ধন্য। আপনারা খুব মানে খুব ভালো কাজ করছেন, খুব মানে মা আপনাদের নিয়ে এত ভালো একটা সংগঠন করে একটা সৎসঙ্গ খুব চালাচ্ছেন, খুব ভালো। মা আপনাদের সব দিক থেকে আশীর্বাদ করুক। এই দুটো কথা বলে আমি শেষ করি, ঠিক আছে? ओम शांति 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 ही हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु। এতক্ষণ আমরা পরম পূজনীয় মহারাজজির মুখে মায়ের জীবনশৈলীর মাধুর্য বিষয়ে অপূর্ব আলোচনা শ্রবণ করলাম, মূল্যবান আলোচনা শ্রবণ করলাম ও ধন্য হলাম। দেবত্ব সমাবেশ আমাদের সমাপ্তির দিকে। এবার সমাপ্তি সঙ্গীত নিবেদনে তুহিনা পুতাতুন্ডার দিদি। প্রণাম মহারাজ, এতক্ষণ মায়ের কথা শুনলাম, একদম মন্ত্রমুগ্ধের মতো, খুব ভালো লাগলো। মহারাজ আপনি আলসুরুর কথা বলেছেন, ওখানে আমিও গেছি ব্যাঙ্গালোরের থেকে।
ব্যাঙ্গালোরে ছিলাম ওই মঠে, ওখানে। ঠিক আছে মা, তো মায়ের গান করছি মহারাজ। চন্ডিকানন্দ, স্বামী তপানন্দ মহারাজের লেখা গান। ধরা দিতে এসে লুকা পুন হেসে, কি লীলা মা তোমার। ধরা দিতে এসে লুকা পুন হেসে, কি লীলা মা তোমার। তথাপি কঠিনা ঢালু মা করুণা, সুরধ্বনি শোভাধার। তথাপি কঠিনা ঢালু মা করুণা, সুরধ্বনি শোভাধার। কি লীলা মা তোমার। ধরা দিতে এসে লুকা পুন এসে, কি লীলা মা তোমার। আধারে আলোকে নিদ্রা জাগরণে, সম্পদে বিপদে জীবনে মরণে। আধারে আলোকে নিদ্রা জাগরণে, সম্পদে বিপদে জীবনে মরণে। আছো কাছে কাছে সদা সঙ্গ করে, রাখিতেছ বারংবার। কি লীলা মা তোমার। ধরা দিতে এসে লুকা পুন হেসে, কি লীলা মা তোমার। জ্যোতির্ময়ী তুমি অন্তরে বাহিরে, ডাকিছ সস্নেহে দাঁড়াই অদূরে। কত কাল হতে প্রসারিত করে, কোলে নিতে আমার। কি লীলা মা তোমার। ধরা দিতে এসে লুকা পুন হেসে, কি লীলা মা তোমার। মোহে অন্ধ হেলো মধির, শক্তি সঞ্চারিতে করো পরশন। মোহে অন্ধ হেলো মধির শ্রবণ, শক্তি সঞ্চারিতে করো পরশন। পাদ পদ্মে মন করণি মগন, শারদে পাদে বসান। কি লীলা মা তোমার। ধরা দিতে এসে লুকা পুন হেসে, কি লীলা মা তোমার। তথাপি কঠিনা ঢালু মা করুণা, সুরধ্বনি শোভাধার। কি লীলা মা তোমার। ধরা দিতে এসে লুকা পুন হেসে, কি লীলা মা তোমার।